স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশে গণতন্ত্রের চেয়ে উন্নয়নের ধারা বেশি গতিশীল। এই গতির প্রশ্রয় পঞ্চমুখ পরাশক্তিরা, তাদের কাছে আবার গণতন্ত্রের সুরক্ষা চাচ্ছে বিরোধী দল। এইসব নিয়ে আজকের আলোচনা। গণতন্ত্রের প্রশ্ন কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বিরোধী দলের সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, এবং আছেন সাবেক বাণিজ্য মন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। আমি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, আপনার কাছেই জানতে চাইবো যে প্রোটোকলে না থাকলেও জন কেরির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হয়েছে, এ থেকে আপনারা কি বার্তা নিচ্ছেন? এই বৈঠকের কারণে বিএনপি কিছুটা স্বস্তিকর অবস্থানে আছে বলে মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমি সবচেয়ে প্রথমে, এটা অগাস্ট মাস, আমাদের শোকের মাস, তাই আমি আমার বক্তব্যে প্রথমেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে এবং তার পরিবারবর্গকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি যে প্রশ্নটা অবতারণা করেছেন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীর সাথে, ফরেন সেক্রেটারির সাথে বেগম জিয়ার যে বৈঠকের ব্যাপারটা, আমি মনে করি যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এবং এই গণতন্ত্রের দেশে জন কেরি এসছে, সে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলের যারা অন্যান্য আছে তাদের সঙ্গে তিনি দেখা করেছেন, সুতরাং সেই হিসাবে বেগম জিয়ার সঙ্গে তিনি দেখা করেছেন। আমি তো মনে করি বেগম জিয়ার সঙ্গে দেখা করাতে আমাদের দেশের খুব একটা লাভ হয়েছে কিনা আমি জানি না, কারণ আমি তো মনে করি বেগম জিয়া যেভাবে ইউএস এম্বাসিতে যে তার সঙ্গে দেখা করে, এতে বরং উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রোটোকলটাকে বরং নিচে, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তাকে কিন্তু একটু নিচে করা হয়েছে বলে আমি মনে করি। কিন্তু এতে কি করে কি আরেকটি জিনিস আমরা বুঝে নিতে পারি না যে বেগম জিয়া আসলে খুব সুরক্ষিত বা নিরাপদ জায়গায় আসলে থাকছেন না, যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আসতে পারেন? বা আমরা তো যেকোনো একটা ব্যাপারকে তো এক্সপ্লেন করতে পারি বিভিন্ন আমাদের যেভাবে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা আমি বললাম যে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তিনি যে এগ্রি করেছেন ইউএস এম্বাসিতে যে অন্য একটা দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা, এটি আমার কাছে মনে হচ্ছে উনি ওনার নিজেকে প্রোটোকলের নিচে করেছে, এটা এক। আর 2 নম্বর, এখানে যে কি আলোচনা হয়েছে সেই আলোচনার ব্যাপারে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম সাহেব যে ব্রিফিংটা দিয়েছেন, আমি মনে করি সেই ব্রিফিংয়েরও একটা ব্যাপারে আমার বেশ দ্বিমত আছে। আমি মনে করি সেখানে আমি দেখলাম উনি বলেছেন যে মার্কিন সহযোগিতায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তো বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্কিন সহযোগিতা কেন লাগবে এটা আমি এখন জানি না। এই প্রসঙ্গতে একটু আসবো, কিন্তু আপনি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন তার কাছে গিয়ে দেখা করে আসছেন, মানে মার্কিন দূতাবাসে গিয়ে দেখা করছেন, কিন্তু আমরা যে সংসদে বিরোধী দলের নেত্রীকে দেখেছি তিনি আসলে দেখা করতে চেয়েও তার সঙ্গে আসলে কোনো আলাদা বৈঠক করার কোনো সুযোগ পাননি। সংসদের বিরোধী দলের নেত্রীর এই অবস্থানকে আপনি আসলে কিভাবে দেখেন? না, আমি এটা মনে করি যে বিরোধী দলের নেত্রী ওনার সঙ্গে দেখা করতে চেয়েছেন কিনা আমি ঠিক এই জিনিসটা জানি না। আচ্ছা, আমি জানি না যে এখানে, কারণ প্রথমে আমি বলবো আপনারা জানেন যে সফরটা অল্প সময়ের ছিল এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, বঙ্গবন্ধু ভবনে যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন, তারপরে তার দুপুরের লাঞ্চ এবং সেখানে সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখা করা এবং সে সঙ্গে সিভিল সোসাইটির সঙ্গে দেখা করা। তো সিভিল সোসাইটির সঙ্গে যখন দেখা করেছেন তখন বিরোধী দলের নেত্রী বেগম রশিদের সঙ্গে তাদের দেখা হয়েছে, মানে অনেকের মধ্যে একজন হিসেবে কথা হয়েছে, কিন্তু সেটিও প্রোটোকলে খুব ভালো হলো কিনা সেটা প্রোটোকলে আমি মনে করি সেটা প্রোটোকলে ভালো হয়নি বলে প্রোটোকলে খুব ভালো হয়। আমি জনাব জয়নাল আবদিন ফারুক আপনার কাছে আসছি যে জন কেরির সেই সফর নিয়ে আমি যদি আপনার কাছে জানতে চাই যে মানে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই নয়, নিজের টুইটারেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে জন কেরি। আপনি নিশ্চয়ই জানেন এই সরকারের আমলে খালেদ অনেক মন্ত্রী আমার বন্ধু মানুষ, আমরা 4 মাস 6 মাসে বড় ছোট হব, ওনার উনি আমার ছোট হবে 6 মাসে বা 1 বছরে। উনি একটু আগে বলেছেন যে খালেদা জিয়া, আপনার প্রশ্ন ছিল যে খালেদা জিয়া কেন প্রোটোকলে ভেঙে ইউএস এমবেসির অফিসে গিয়ে দেখা হলো। তো একটি প্রশ্ন আপনি করেছেন নিরাপত্তার কারণে, হয়তো বা যেখানে খালেদা জিয়া থাকেন সেখানে
কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে এবং সোলাকিয়া ঘটনা ঘটেছে ইত্যাদির কারণে হয়তো ইউএস সেক্রেটারি জেনারেল বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার পরও স্থানটা ইউএস এমবাসি নিরাপত্তার কারণেই হয়তো বা ওইখানে স্থান জরুরি ছিল যাওয়াটা। আমি যাওয়াটা জরুরি ছিল ইউএস এমবাসি এবং সেক্রেটারি অফ স্টেট যদি ডিজায়ার করে যে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার ডিজায়ার করেছেন, সেটা ওখানে গিয়ে করলে আমেরিকার ইউএস সেক্রেটারির সাথে সাক্ষাৎ করার জন্য মাননীয় সাবেক বিরোধী দলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী গিয়েছেন, এটার থেকে রাজনৈতিক কারণে আমি অসম্মান মনে করি না। যদি এইটাই হতো তাহলে ওনাদের সরকারের আমলে মাননীয় মন্ত্রী বলেছে 2 পয়সার মন্ত্রী আমেরিকান কোন এক মন্ত্রীকে, ওই পরও 2 আনার মন্ত্রী বলেছে ইত্যাদি, এগুলো আমি উল্লেখ করতে চাই না, শুধু আপনি উল্লেখ করলেন বলে কমিয়ে পয়সা। আমি আবার বলতে চাই যে বেগম খালেদা যে সেখানে গেছেন প্রটোকল ঠিক রাখেন নাই, শব্দটা আমি এভাবে বলতে চাই না, নিরাপত্তার কারণে হয়তো বা উনি এখানে গিয়েছেন। কিন্তু আপনি মনে করছেন যে জরুরি ছিল যেহেতু তারা ডিজায়ার প্রকাশ করেছেন সেজন্য? না, সেটা আপনি আমি আরেকটা জিনিস বলতে চাই ফারুক ভাইকে, যে আপনারা যে মনে করেছে যে আমেরিকান এমবাসি বার্নিকার যেটা তৈরি করে বা ইউএস সেক্রেটারি 18 ঘন্টার জন্য এখানে আসছেন, 8 ঘন্টার জন্য, সেখানে 9 ঘন্টার জন্য অল্প সময়ের মধ্যে হলো নেত্রী বেগম খালেদা জিয়াকে সাক্ষাৎ করেছেন। কিন্তু এত বড় বেইজ্জতি আপনারা করেছেন, আপনাদের নির্বাচিত যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের বিরোধী দলের নেত্রী এরশাদ, সেখানে আপনারা মনে করেছেন যে আমাদের নেত্রীর কোনো প্রটোকল নাই, তবুও জন কেরি সাক্ষাৎ করেছেন। কিন্তু আপনি দেখেছেন যে জন কেরি যে ধানমন্ডিতে একটা অনুষ্ঠানে বক্তৃতার সময় দ্বিতীয় লাইনে ওনাদের বিরোধী দলের নেতাকে বসিয়ে রেখেছেন। সে কারণে মনে হয় নেত্রীর কোনো পিএস বা উপদেষ্টা সেখানে যা বান্নিঘাটকে বলাতে প্রথম সারিতে আনি বসাইছেন। আরেকটা জিনিস আপনি অবলোকন করেছেন কিনা আমি আরেকটা জিনিস দেখেছি, ওনার একটা কার্ড বের করে দেওয়ার পরে উনি হাঁটতে হাঁটতে বিরোধী দলের নেতার সাথে কথা বলেছেন। সেটা যদি দেশের অপমান না হন, তাতে আমার মনে হয় জন কেরি যে মনে করেছেন যে 2014 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন প্রকৃত অর্থে জনগণের নির্বাচিত সরকার না। আরেকটা জিনিস হলো যে আপনি অনেক প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, যে আপনি দেখেছেন বিদায় বেলার ঘটনাটা? জি না, আপনি বিদায়বেলার ঘটনা দেখেছেন? একটা প্রতিমন্ত্রী যেখানে জন কেরিকে বিদায় দিয়েছেন, অন্তত আমি কারণটা বুঝতে পারলাম না, সেটা কি প্রোটোকলের অভাব ছিল, সেটা কি বুদ্ধির অভাব ছিল, না দূরদর্শিতার অভাব ছিল? ফারুক সাহেব উত্তর দিবেন। কিন্তু আরেকটা জিনিস আমি এই প্রশ্নের শেষ উত্তর, যে আমি মনে করি জন কেরি সাথে বেগম খালেদা জিয়ার আলোচনা এটা সরকারের বা ডিজায়ার না, এটা ডিজায়ার ছিল যিনি 8 ঘন্টা 9 ঘন্টার জন্য বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের সার্বিক অবস্থাটা, যেহেতু একটা বৃহত্তম রাজনৈতিক দল গত নির্বাচন অংশগ্রহণ করে নাই, সে কারণে হয়তোবা ওনার থেকে গণতান্ত্রিক অবস্থা, দেশের অবস্থা, সন্ত্রাসী অবস্থা, উন্নয়নের অবস্থা জানার জন্যই হয়তোবা উনি সাক্ষাৎ। আমার মনে হয় জনালউদ্দিন ফারুক সাহেবের সাথে আমি একমত হয়ে জানতে চাইবো যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়টা আপনি খেয়াল করেছেন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে জন কেরি বলেননি, তিনি যখন দিল্লিতে ফিরে গেছেন তার টুইটার বার্তাও সেই উচ্ছ্বাস ছিল, তার টুইটার বার্তায়, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আমি তো একজন রাজনৈতিক কর্মী, সরকার কে আমার দরকার, আমি দেশকে ভালোবাসি, দেশ প্রেম আছে আমার মধ্যে, আমি একজন মুক্তিযোদ্ধা। সরকার কে আসছে, সরকারে কে নাই সেটা বড় কথা না, বড় কথা হলো যদি উন্নয়ন হচ্ছে, সে উন্নয়ন যদি উন্নয়নের শিখরে পৌঁছে দিতে পারে মানুষকে, আমি কেন সাপোর্ট করব না? আজকে দেখেন বাংলাদেশে পর্দা সেতু দিয়া যদি বিচার করে আপনার টেলিফোনে 1000 টাকা ভরেন, 200 টাকা নাই, এই করবোঝাটা কার উপর? আজকে একটা জিনিস দেখেছেন, নিশ্চয় আপনি দেখেন, আমি অত্যন্ত বিজ্ঞ সাংবাদিক, আমি মনে করি আপনার বয়স কম হলেও আপনি অনেক কিছু জানেন। আপনি আজকে দেখেন ফারুক ভাই, একটু খেয়াল করেন, আজকে যে পোশাক পত্রিকা আসছে, 2 জন মেয়র উত্তর এবং দক্ষিণ, উপকর ওনারা সিটির উপর বসাই দিবে, তো অর্থমন্ত্রী সরাসরি নাকচ করে দিয়েছে। তো এইভাবে করের চোপা বজায় যদি উন্নয়নের দিকে যান, সে উন্নয়নকে অবশ্যই আমরা সাপোর্ট করব, সে উন্নয়ন চোখে দেখা লাগবে। আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে পদ্মা সেতু করতেন, ওইসব ঝামেলাগুলো আসতো, এই বদনামগুলো আসতো, এই টাকার কেলেঙ্কারি আসতো না। উন্নয়নের চোখে দেখার মতো উন্নয়ন চোখে দেখছেন না জনাব জনালউদ্দিন ফারুক। আমি লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের কাছে একটু জানতে চাই, আপনি নিশ্চয়ই বিষয়টি বলবেন, কিন্তু আমি আবার আজকের ঘটনায় ফিরে যাই যে মীর কাসেম আলীর রিভিউ খারিজ হয়ে গেছে আজকে, আপনি জানেন। যুদ্ধাপরাধের বিচার আরো গতিশীল হয়েছে, তাতে কোনো রকম কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ সরকারের সেটি নির্বাচনকালীন ইশতেহারে ছিল 2008 সালে।
কিন্তু জামায়াত নিষিদ্ধের বিষয়ে আপনাদের অবস্থান কি আসলে সেটি একটু যদি আপনি পরিষ্কার করেন। অনেকেই বলছেন বিএনপি যদি জামায়াতকে ছেড়ে দেয় এমন একটি সম্ভাবনা রয়ে যাবে যে আওয়ামী লীগ আবার তাদের সাথে কোনো না কোনো মিত্রতা। আমরা এক এক করে আসি। সবচেয়ে প্রথমে আমি আবার ফেরত আসবো বেগম জিয়ার। আমি এখনো মনে করি যে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তিনি বাংলাদেশের প্রোটোকল ভেদ করে বাংলাদেশের জনগণকে তিনি ছোট করেছেন, বা তার থেকে বেশি ছোট করেছেন তিনি তার দল থেকে যখন এই কথাটা এসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় নাকি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। আনফর্চুনেটলি বিএনপি বারবার এই ভুলগুলি করছে। তারা মনে করে যে বিদেশিদের সহায়তায়, এর আগে আমাদের আজকে যে বাংলাদেশের জিএসপি সুবিধা বন্ধ হয়েছে এই ব্যাপারেও কিন্তু আমি একটি বিষয় একাডেমিক ইন্টারেস্ট একটু জানতে চাই। যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলছিলেন তখন কিন্তু বলেছিলেন যে দেশে জঙ্গিবাদ প্রতিরোধে গণতন্ত্র সমুন্নত রাখায় ভারত সরকার এবং বাংলাদেশ সরকার একসাথে কাজ করবে এবং সেটিকে আমরা স্বাগত জানিয়েছিলাম। এই বক্তব্যের সাথে ওই বক্তব্যের বড় কোনো তফাৎ কি আছে দেশ দুটি ভিন্ন বা দল দুটি ভিন্ন হওয়া ছাড়া? আমি বুঝতে পারি এখানে সমস্যাটা কি হয়েছে। যদি বাংলাদেশ এবং ভারত যদি একসাথে কাজ করে জঙ্গিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র সমুন্নত রাখার জন্য, গণতন্ত্র সমুন্নত না, এখানে আমি তো এখানে প্রশ্নটা আপনি কিন্তু দুইটাকে গণতন্ত্রকে সমুন্নত আর এখানে কথাটা হচ্ছে মার্কিন সহযোগিতায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা ওয়ার্ড মার্কিন সহযোগিতা। আমি একটু সহযোগিতা দেশের মানুষের উপরে শেষ করলেন আমি একটু দেশের মানুষের উপরে পেট্রোল বোমা মেরে গণতন্ত্রের প্রতিষ্ঠা করা যাবে না। বাট এনিওয়ে আমি এখনো মনে করি যে বিএনপি অতীত ভুলের জন্য খুব ডেসপারেট অবস্থায় আছে। সুতরাং এর আগেও আমরা দেখেছি যে বিএনপিকে এই ধরনের ভুল করতে, এবং আমি আশা করি আমি আবার বাংলাদেশের গণতন্ত্রের সাথে আশা করব যে বিএনপি, আমি জানি না জন ক্যারির সঙ্গে এই মিটিংয়ে তাদের কি লাভ হয়েছে এটা আমি জানি না। এক সেকেন্ড একটু জনাব উদ্দিন ফারুকের কাছে শুনবো। আমার কাছে এটি খুবই আপত্তিকর লেগেছে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা কেন লাগবে এবং যুক্তরাষ্ট্র কি সহযোগিতা করবে? আমি আর উনি প্রায় সমান সমান। আমি আগে বলেছি যে ওনার কথার উত্তরটা আমি এই জন্য সংযোজন করতে চেয়েছিলাম যে বেগম খালেদা জিয়ার সাথে ক্যারির যে সভা, যে মিটিং, সেই মিটিংয়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির সাথে সবকিছু উল্লেখের পরে যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা আমাদের মহাসচিব মহোদয় যেটা বলেছেন সেই কথাটা আমার মনে একটু মিসলিড হচ্ছে। আমার মনে হয় কথাটা এটাই হচ্ছে যে বাংলাদেশে বর্তমান যে গণতান্ত্রিক ব্যবস্থা যে এবং যে আমাদের বাংলাদেশের যে বিগত নির্বাচনের কথাগুলো অন্যান্য কথার সাথে উল্লেখ করার পরে উনি আশাবাদী যে আমেরিকা যদি বাংলাদেশের বন্ধু হয়ে থাকে, যদি সকল ক্ষেত্রে ফারুক, আমি বিনয়ের সঙ্গে বলবো এটা শাক দিয়ে মাছ রাখা হচ্ছে। কারণ হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন সেটি আমি একদম অস্বীকার তো করছি না, কিন্তু আপনি বলছেন যে এটি মিসলিড করা হচ্ছে। আমি তাকে কোট করি, জনাব ফারুক, আমরা আশাবাদী মার্কিন সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আমাদের প্রশ্ন ছিল মার্কিন সহযোগিতার মাধ্যমে দেশে গণতন্ত্র আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে? যে জিনিসটা খালেদা আপনি আবার পেঁচায় আমাকে ধরতে চাচ্ছেন, আপনি করবেন না। সেখানে আমার কথা হলো ইন্ডিপেন্ডেন্ট দেখছে অনেকেই। আমার প্রশ্ন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা আপনি বলেছেন আমি অস্বীকার করছি না। বিষয়টা হলো একটু আগে নরেন্দ্র মোদীর সাথে মাননীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠক হয়েছে, সর্বক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এইটাও বলেছেন দেশে আপনার দেশে যেরকম গণতন্ত্র চলছে ভারতে, এই গণতন্ত্র এই দেশে চলুক। অতএব আমেরিকাতে যে গণতান্ত্রিক দেশ, সেই দেশের মন্ত্রীর কাছে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের কথা বললে অস্বীকার করা হয়। সেটি ভারতের কাছে অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র পুনরুদ্ধার করার কথা বলেন। আমরা একটা বিরতির পর ফিরে এসে কর্নেল ফারুক খান, আমরা আপনার কাছে আমার মূল প্রশ্নে ফিরে যাব যে আপনারা মীর কাসেম আলীর বিচার আমরা দেখছি আপনাদের শাসন আমলে, কিন্তু যুদ্ধ অপরাধী বাংলাদেশ বিরোধী জামায়াতের বিষয়ে আপনাদের অবস্থান আমাদের কাছে পরিষ্কার নয়। সেটির ব্যাপারে আপনাদের কথা আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরেলাম আজকে বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। আমরা ৭১-এর যুদ্ধ অপরাধী ও বাংলাদেশ বিরোধী দল জামাতের বিষয়ে আপনাদের অবস্থান জানতে চাইছিলাম। আমি সবচেয়ে প্রথম বলবো যে মীর কাসেম আলী যে রায় যেটা এসছে সেটা তো সারা দেশের মানুষ স্বাগত জানিয়েছে, কারণ আমরা অবশ্যই চাই যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক
এবং এটাই কিন্তু প্রধান লক্ষ্য, এবং এই লক্ষ্যে কিন্তু যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী থেকে শুরু করে অন্যান্য অপরাধীদেরকে বিচার হচ্ছে, এবং আমরা মনে করি যে বিচারের রায় হয়েছে, এবং আমরা জানি যে প্রচলিত আইন সম্পূর্ণভাবে মেনেই এই রায়টা হয়েছে। এখন আমরা আশা করি এই রায় আইন মোতাবেক দ্রুত কার্যকর হবে। এখন জামাতের আওয়ামী লীগের নেওয়ার আমি তো বুঝলাম না, আপনি এই প্রশ্নটা আমাকে করলেন, আমি তো এটার কোনো কারণ দেখি না, আমি জানি না কে বলেছে। বলা হচ্ছে যে নিশ্চয়তা দেওয়া হোক। বিএনপি তো কত কথাই বলে, বিএনপির কথা বিএনপি কত কথা, তাহলে আমি এখন আপনাকে বিএনপির অনেক কথা বলতে পারি যেগুলি একটাও কখনো সত্য বলে পরিগণিত হয়নি। বিএনপির অনেক কথাই, বিএনপি সংসদীয় ভাষায় বলতে গেলে অসত্য কথা বলে, একেবারে ডাইরেক্ট কথা বলে, মিথ্যা কথা বলে, এবং তার ভুরি ভুরি প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জামাতের কোনো ঐক্য বা একসঙ্গে নেওয়ার কোনো প্রশ্নই কখনো ওঠে না, কারণ আমাদের অবস্থানটা একটা নীতিগত অবস্থান। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সাথে কখনো কোনো আঘাত বা কোনো ঐক্য অতীতেও করিনি, আগামীতে করার কোনো প্রশ্ন নাই। আর যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে আমাদের অবস্থান খুব নীতিগত অবস্থান। আমরা সবসময় বলেছি বঙ্গবন্ধু তার জীবদ্দশায় যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যবস্থা করেছিলেন, যেটা বিএনপির সময় এসে, জিয়াউর রহমানের সময় এসে এটাকে বন্ধ করা হয়েছিল। এবং আমরা দেখি যত যুদ্ধ অপরাধীদেরকে পুনর্বাসন থেকে শুরু করে, তাদেরকে বাংলাদেশে পাসপোর্ট দেওয়া থেকে শুরু করে, তাদেরকে মন্ত্রী বানানো, তাদের গাড়িতে জাতীয় পতাকা, তাদের বাড়িতে জাতীয় পতাকা, এবং আজকে তাদের যে উত্থান, এটার পিছে বিএনপি সাহায্য করে। কিন্তু আমি আপনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে যুদ্ধ অপরাধের কিন্তু আদর্শের বিপরীতে দাঁড়ানো দলগুলিকে যে আওয়ামী লীগ দলে নিয়েছে, আমি এই মুহূর্তে উদাহরণ দিতে পারি। জাতীয় পার্টি এবং জাসদের সাথে আদর্শের মিল আওয়ামী লীগের রয়েছে, এ কথা আমি অন্তত মানে হিসাব নিকেশ করে পাই না। আপনি বলতে পারেন যে আদর্শের ক্ষেত্রে জাসদ এবং জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের মিল রয়েছে? আমি এখানে বলবো জাসদের সঙ্গে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে আমরা এখন নিয়েছি। হ্যাঁ, জাসদের 1972 থেকে 75-এর তৎকালীন সেটা তারা রাজনৈতিক কারণ দ্বারা করেছে, এবং পরবর্তীতে তারা চেঞ্জ হয়েছে বলেই আজকে তাদের সঙ্গে আমাদের ঐক্যটা হয়েছে। একইভাবে জাতীয় পার্টির, তবে জাতীয় পার্টির সঙ্গে কিন্তু আমাদের ঐক্য আমরা স্পষ্ট বলেছি এটা একটা রাজনৈতিক ঐক্য, গত নির্বাচনে যেটা হয়েছে। কিন্তু নির্বাচনের পরে তারা কিন্তু এখন বিরোধী দল হিসাবে, এবং আমরা মনে করি জাতীয় পার্টি তার নিজের যে রাজনীতি সেটা নিয়ে তারা অগ্রসর হবে। মানে আপনাদের বলে দেওয়া নিজেদের রাজনীতি না, আমাদের আপনি যদি, আমি আপনাকে আবার জোর করে বলবো, আপনি যেটাই বলেন না কেন, আমাদের জাতীয় সংসদে যদি এখন বিরোধী দলীয় দল হিসাবে জাতীয় পার্টির কার্যকলাপ দেখবেন, আমি বলবো বিএনপি থেকে অনেক ভালো। বিএনপি এবং জামাতের বাংলাদেশের পার্লামেন্টে বিরোধী দল হিসাবে বিএনপি এন্ড জামাত কোনোদিন বাংলাদেশের জনগণের পক্ষে কোনো কথা বলেনি। সেই তুলনায় জাতীয় পার্টি অনেক বেশি কথা জনগণের পক্ষে বলে, এবং অনেক বেশি বাংলাদেশ আওয়ামী লীগকে বা 14 দলীয় জোটকে অনেক বেশি জবাবদিহিতার মধ্যে রাখে। বিএনপি যখন সংসদে ছিল তখন একটা সংসদের একটা গুরুত্বপূর্ণ অংশ ব্যয় হয়েছে গালাগালি জবাব দিতে অথবা গালাগালি দিতে। আপনাদেরও একটা সংসদ সদস্যদের একটা বড় দলকে উনাদের গালির জবাবে গালি দিতে হয়েছে একটা লম্বা সময় ধরে। এরশাদ আমলে গৃহপালিত যন্ত্র হিসাবে যখন অনেকে বলতো, এটা আমার কথা না, জাহাসমা আব্দুর রবকে যখন হোসেন মোহাম্মদ একসাথে একটা অপরিকল্পিত নির্বাচনে অগ্রহণযোগ্য নির্বাচন করে ক্ষমতা আসতেন, তখন আসামা আব্দুর রবকেও দেখেছি সেখানে বিরোধী দলের নেতা হিসেবে। আমার বন্ধু ফারুক বর, উনি মাননীয় মন্ত্রী ছিলেন 5 বছর, উনি যে কথাগুলো বলেছেন যে মীর কাসেম আলীর রায়ের পরে যে যুদ্ধ যদি তার সাজা হয়ে যায়, কার্যকর হয়ে যায়, তাহলে মানবতা বিরোধী অপরাধে শাস্তিযোগ্য ব্যক্তি, যেটা ট্রাইব্যুনালে নিশ্চিত করেছে, তারা চলে গেলে আবার দেখবেন যে এখানের মধ্যে আর কোনো যুদ্ধ অপরাধী নাই, নতুন জামাতের জন্ম হবে। সেই নতুন জামাতকে নিয়ে আওয়ামী লীগ যে পূর্ণদল করবে না, এই গ্যারান্টি কি ফারুক খান দিতে পারবেন? কিন্তু একটা বিষয়, আপনি জামাতকে জামাত খালি যুদ্ধ অপরাধী, আমরা একজন মুক্তিযুদ্ধী হিসাবে চাই সকল। আমি আপনার পক্ষে বলছি কথাটা, যে জামাত আজ থেকে কানে 2008 নির্বাচন সালের পর থেকে, 9ম সংসদের পর থেকে একই কথা, জামাতকে বন্ধ করব, জামাতকে শেষ করে দেব, জামাতের নিবন্ধন বাতিল করেছি, এই আর অল্প বাকি। করেন না কেন? করে একটু দেখান না। আর 1996 সালে আমার বন্ধুবর ফারুক, যিনি মাননীয়
মন্ত্রীও ছিলেন, ওনাদের কাঁধে ভর করে বেগম খালেদা জিয়ার বিএনপির বিরুদ্ধে কি সংগ্রাম, গালি পড়লেন, মানুষ ল্যাংটা করলেন, উলঙ্গ করলেন, এসবও দেখেছি। আর এখন আপনারা বলছেন যে 20 দলের মধ্যে জামাতকে রাখলেন কেন? আপনি গিভিং দি গ্যারান্টি টুডে যে আমি হাতে চুড়ি পরে বাইরে যাব যদি আপনারা জামাতকে ভোটের রাজনীতি ফ্যাক্টর মনে না করেন, যদি জামাতকে না নেন? আমি খালেদের সামনে এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কথা দিয়ে গেলাম, রেকর্ডেড, আমি রাজনীতি করব। কর্নেল ফারুক খানের বক্তব্যের আগে আমি শুধু জানতে চাই যে আপনারা বলছেন জামাতের সাথে আপনাদের একটা নির্বাচনী জোট, যেই দলের নির্বাচনে অংশ নেয়ার কোন রকম কোন সুযোগ আর নাই। হাইকোর্টের রায় তো তারা এখন অনির্বাচিত দল। গ্রাম দেশে একটা গল্প আছে না, যার বিয়া তার খবর নাই, প্রতিবেশীর ঘুম নাই। আপনি আওয়ামী লীগ কেন জামাত নিষিদ্ধ করছে না তাতে আপনার ঘুম নাই, কিন্তু আওয়ামী লীগের নিয়ে আপনি সাথে রাজনীতি করছেন, যেটা আবার নির্বাচন করতে পারবেন না। 96 সালে তো পথটা খালেদ ভাই দেখাই দিল যে জামাতের সাথে রাজনীতি করার পথটা তো আমাদেরকে ফারুকেরা শিখিয়ে দিল। কেন 91 সালে আপনারা জামাতের সাথে রাজনীতি করেন? 91 সালে তো আমাদেরকে ইনডাইরেক্টলি সাপোর্ট দিয়ে আমরা ক্ষমতা আসলাম। আচ্ছা, এখন আমি বলতে শুনেন, আমি কিন্তু এখানে আমি আবার বলবো, আমি কিন্তু আবার আওয়ামী লীগ কখনোই জামাতের সাথে একসাথে কোনো রাজনীতি করেনি। তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন সেটা আওয়ামী লীগ করেছে, জামাত তার জায়গাতে করেছে। আমরা কিন্তু কোনো মিটিং, আপনারা আমাকে এই সমস্ত বিএনপি এসব বলে, আপনি আমাদের কোনো মিটিংয়ে দেখাতে পারবেন না যে সেখানে আওয়ামী লীগ বা জামাত একসাথে করছে। কর্নেল ফারুক খান, আমরা ওই প্রসঙ্গে আসবো কিনা যে জামায়াত আসলে কখনোই আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ জামাতের সাথে জোট করবে না, সেটা আপনাকে জোর দিয়ে বলার কথা উনি বলছিলেন, সে চ্যালেঞ্জ করে দিচ্ছিলেন, সেটি আপনি বলতে পারবেন কিনা? না, আমি অবশ্যই বলতে পারবো। আমি আজকে জোর গলা বলতে পারি বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জামাতের জোর গলায় আরেকটা কথা বলেছে, এটা আমি উত্তর না দিলে আমাকে বিএনপি ঘরে ধরবে আবার সবাই, যে উনি বলেছে বিএনপি অসত্য কথা বলে, মিথ্যা কথা বলে। আপনি পার্লামেন্টের রেকর্ডটা নিয়ে আসেন। আমি 5 বার এমপি হবার সৌভাগ্য হয়েছে, আমার কারণ না, আমার কোনো গুণ নাই, আমার কোনো যোগ্যতা নাই। যোগ্যতা একটা ধানেশী, জিয়াউর রহমান, খালেদা জিয়া। আপনি যদি সংসদের রেকর্ডগুলো আনে প্রমাণ দিতে পারেন যে আমরা বেশি মিথ্যা কথা বলেছি না আপনারা বলেছেন, একটা দিন ঠিক করেন, আমি রেকর্ডগুলো নিয়ে আসি। কে বেশি মিথ্যা কথা বলেছে সেটার একটা রেকর্ডের প্রমাণ। কিন্তু আমি সর্বশেষ যেটি বলতে পারি আর কি, যে ধরেন হেফাজতে ইসলামীর 2500 লোক মারা গেছে, যেটি বিএনপি থেকে সংবাদ সম্মেলন করে বলা হলো, পরে 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 দেখা গেল যে 3 জনের নাম আনতে পারেন, পরে তারা 3 জনের নাম আনতে পারেন। একটা एग्जांपल আমি অনেকগুলো एग्जांपल দিতে পারি। আমি ওই জন্য একটা দিন বাংলাদেশে সব ধরনের সাহায্য বন্ধ করার জন্য ওয়াশিংটন পোস্টে কারা লিখেছিল, আর উনি আমার সাথে থাকবে, রেকর্ডগুলো আমরা নিয়ে আসি, সেদিন হবে। তারপরে হচ্ছে যে আপনার নিশ্চয়ই মনে থাকবে জনাব জলালউদ্দিন ফারুক, যে আমরা দেখেছি যে ওয়াশিংটন টাইমস বলে একটি পত্রিকা, ওয়াশিংটন টাইমস বলে পত্রিকাটি চিঠি ছাপানো হয়েছে, এবং সেটা 1 বছর পরে বেগম জিয়া আবার বলেছেন সংসদে যে উনি এই চিঠি লেখেন নাই, কে লিখেছেন সেটা উনি জানেন না। আমরা কি শুনি নাই বেগম জিয়া বলেছে যে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির মহাসচিব সচিবের সাথে দেখা করার কথা উনি বলেননি। কিছু আবার বের করতে পারে। তবে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আপনি জয়নুল ফারুকের চ্যালেঞ্জটি নেবেন কিনা যে কোনো একদিনে সংসদের বৈঠকে আসলে কে বেশি মিথ্যা বলেছে সেটা কি উনি আমার সাথে সহকর্মী ছিল। আমি এই পার্লামেন্টে এই চ্যালেঞ্জ নিলাম। ফারুক ভাই, আপনার সাথে বাংলা পৃথিবীর বহু দেশে ঘুরছি দুজন একসাথে, এই পার্লামেন্ট থেকে আপনি একটা সজ্জন ব্যক্তি, আমি আপনাকে আওয়ামী লীগের, আমি বিএনপি, ওই বিষয় না। আমি আমার অত্যন্ত বিজ্ঞ সাংবাদিক খালিদ মাহসামি বলতে চাই, আমি আগর শাহজাহান খানের সাথে কয়েকদিন আগে একটা চ্যালেঞ্জ দিয়েছি, যদি বেগম খালেদা জিয়ার জন্মদিন 15 আগস্ট না হয়ে থাকে, আপনি বলেছেন আপনার কাছে প্রমাণ আছে, আর আমি বলছি ওনার বাবা সেকান্দার সাহেবের রেকর্ড করা আছে যে বেগম খালেদা জিয়া 15 আগস্ট জন্ম নিবন্ধন আছে না। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বলবো, কিন্তু 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 জয়নুল ফারুক, তাহলে ওই যে 4টি আলাদা আলাদা জন্মদিন কোত্থেকে আসলো? দৈনিক বাংলা তো বানানো, এগুলা বেগম 1991 সালে হেয় করার জন্য। না, আমি বলি উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে, উনি বলেন, উনি বলুন। না, আমি প্রশ্নটি করতে চাই, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে দৈনিক বাংলায় যে উনার জীবন বৃত্তান্ত ছাপা হয়েছে, সেই জীবন বৃত্তান্ত বানানো, শুনেন, সরকারি পত্রিকা, আরে 2014 সালে 1991 সালে পত্রিকা, 2014 সালে তাদের অধীনে নির্বাচনে যায় নাই বিধায় আমাদের, আমিও অনেকগুলা মামলার আসামি। 15 আগস্টে ঘটনা 2014 সাল থেকে শুরু হয়নি, এটা অনেক আগে থেকে, অনেক আগে থেকে। 2014 সালের নির্বাচনের প্রসঙ্গ বলছি, একটু আগে যে অসত্য কথা আমরা বলি তার প্রমাণ দেওয়ার জন্য আমরা নির্বাচনে গেলাম না, আপনাদের অধীনে নির্বাচনে গেলাম না। আপনারা কি করলেন? প্ল্যান করে পুলিশ আপনার, ডিবি আপনার, এসবি আপনার, গোয়েন্দা আপনার, ডিজিডিএফ আপনার, এনএসএ আপনার, সবকিছু আপনারা তৈরি করে দিয়ে সমস্ত ব্লেম আমাদেরকে ফেলে দিবেন, তাহলে অসত্য আমরা বলছি না, আপনারা বলছেন।
আমরা এটা বিরতির পর ফিরে আসবো। আমার কাছে মনে হয় যে একটু আমাদের আলোচনাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাইছিলাম সেই প্রশ্নটি হচ্ছে যে মীর কাসেম আলীর রিভিউ খারিজ হওয়ার পর আওয়ামী লীগ খুশি, নাখোশ, জামায়াত রায়ের প্রতিবাদে আগামীকাল হরতাল করছে, এই বিষয়ে আপনার দলের অবস্থান কি আসলে সেটি একটু জানতে চাইছিলাম। আমি প্রশ্নটি করার সুযোগই পাইনি। আমরা এটা বিরতি নিয়ে প্রশ্ন করলে এটা পরে উত্তর দিব। হ্যাঁ, আমি একটু বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। বিরতি নিয়ে যাই। ঠিক আছে, ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব জলালউদ্দিন ফারুক, আপনি জামায়াতের রায়ের প্রতিবাদে যে হরতাল, এই বিষয়ে আপনার দলীয় অবস্থান একটু জানতে চাই। আচ্ছা, একটা জিনিস আমি বারবারই, যখনই মানবতা বিরোধী অপরাধে সুপ্রিম কোর্টের রায় আসে, কেউ না কেউ এটা বিচারের সম্মুখীন হন, ফাঁসির রায় দণ্ড বহাল রাখেন, এই বিষয়ের পর জামাত ইসলাম বাংলাদেশে হরতাল ডাকেন। সে হরতাল তাদের দলীয় ব্যাপার। এখানে আমাদের যখন জোটের ব্যাপার হয়, দলীয়ভাবে জোট 20 দলীয় যখন হরতাল দেয়, তখন আমরা সমন্বয় করি হরতালটা দিই। এইটা শুধু এখন জামাত ইসলাম হরতাল। লেফটেন্যান্ট ফারুক খান, আমি নতুন প্রশ্ন করার আগে আপনার কিছু বিষয় আসলে আপনি বলা শেষ হয়নি, সেটি আবার জলালউদ্দিন ফারুক আপনি একটু যদি বলতে চাই না। জি, আমি আমাদের যে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যে জন কেরির ভিজিট, সেখানে বেগম জিয়ার যে দেখা করা, এটা নিয়ে একটা কথা খুব স্পষ্ট, যে জন কেরি বাংলাদেশে যে ঘুরে গেল, এখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে সে বাংলাদেশের এই সফরে কতটুকু স্পষ্ট বক্তব্য দিয়েছেন। একটা হচ্ছে সে বঙ্গবন্ধুর প্রতি তাদের শ্রদ্ধা, এমনকি তিনি নিজে এটাও বলেছেন যে ৭১ মুক্তিযুদ্ধে তিনিই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছেন, কারণ তিনি ভিয়েতনাম ভেটারান হিসেবে গিয়ে ভিয়েতনাম যুদ্ধে মানে তিনি কি তার নিজের অবস্থান ক্লিয়ার করেছেন যে আমি সকল দেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছেন। হ্যাঁ, মার্কিন সরকার আমাদের মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে, তিনি তার পক্ষে ছিলেন না। এটা নাম্বার 2, আমরা সকলে জানি যে বঙ্গবন্ধু সমাজে তিনি কি বলেছেন, এবং তিনি বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ব্যাপারে আমাদের যে ম্যাসিভ উন্নয়ন, এবং সেই সঙ্গে আমাদের জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ড, আমাদের অন্যান্য যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের পক্ষে কথা বলেছেন। সুতরাং আমি মনে করি এটা খুব একটা সুস্পষ্টভাবে আমেরিকান আমাদের যে অ্যাটিটিউড, এটা আমরা যেটা মনে করি, এবং দুঃখজনক বিএনপি কখনো কখনো যেটাকে ব্যবহার করার চেষ্টা করেছে। এটি যে কথাটা বললাম, যে ওয়াশিংটন টাইমস এবং জিএসপি এবারকার যে বিভিন্ন সময় বিএনপি চেষ্টা করেছে যে বাংলাদেশ আমেরিকার সাথে কোনো দূরত্ব আছে, সেই দূরত্বের ফাঁক তারা ব্যবহার করতে পারে কিনা, যার কারণে বাংলাদেশের ক্ষতি হয়েছে, বিএনপিরও ক্ষতি হয়েছে, শুধু সরকারের ক্ষতি হয় না। এটা কি হয় খালেদ ভাই? ওনাকে আপনার মধ্যে একটা ছোট্ট প্রশ্ন, জিএসপি নিয়ে কোনো কথা হয়েছে নাকি? আপনার কি পাচ্ছেন দিছে কোনো? বাংলাদেশের জিএসপি সুবিধা না দেওয়ার জন্য কিন্তু বিএনপি বলেছিল, এই জন্য এই জিনিসটা জানতে চাচ্ছি আপনার কাছে। আমরা কিন্তু এবার জিএসপি সুবিধা চাইও নাই আমেরিকা। আমরা স্পষ্ট বলেছি যে দোহা রাউন্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমেরিকা বাংলাদেশকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি দিবে, সেটাই সিদ্ধান্ত সম্পন্নের ক্ষেত্রে। সেটাই যখন বাণিজ্য মন্ত্রী ছিলেন, এই কথাটা আমি প্রশ্নটি করতে চাই এখন স্যার, আমি খালেদ ভাই, আপনি আমেরিকান যে কথাটা বলেছেন, যে বঙ্গবন্ধুকে সম্মান দিয়ে গেছেন, কথা বলেছেন, প্রতিকৃতিতে উনি পুষ্পমাল্য অর্পণ করেছেন, যেটা বঙ্গবন্ধুর প্রাপ্য, এটা উনি করে গিয়েছেন। কিন্তু ভিয়েতনামে গিয়ে তো, যে ভিয়েতনামে গণহত্যার জন্য আমেরিকা দায়ী ছিল, সেখানে গিয়েও সেখানে উনি ফুল দিয়েছেন না। সে তো মানে উনার ফুল, মানে উনার ফুল দেওয়াটা, ভিয়েতনামের ফুল দেওয়াটা, এই ফুল দেওয়াটা আমি কর্নেল ফারুক খানের কাছে যে বিষয়টি জানতে চাইবো, যে নানা মহলের আপত্তি ও প্রতিবাদের পরও যে কোনো মূল্যে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আপনারা মরিয়া, এই কথাটি বলছে আসলে বামপন্থীরা, যে আপনারা আসলে মরিয়া হয়ে গেছেন, বিকল্প কোনো জায়গা কেন ভাবাই যাচ্ছে না। আমরা জানি যে আপনারা মানে অনেকদিন ধরে বিদ্যুৎ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট, ওখানেই করতে হবে কিনা, এটা মাস্ট কিনা? আপনি ব্যবসায়ী ফারুক খান, এবং আমি দলীয় থেকে প্রথমে বলবো আমাদের অবস্থান, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের অবস্থান খুব স্পষ্ট রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়নের জন্য বিদ্যুৎ দরকার। আমরা বাংলাদেশকে বিএনপি যেভাবে রেখে গিয়েছিল সে অবস্থায় রাখবো না, যে বিদ্যুৎও করবো না, দেশের উন্নতি করবো না, এবং আমরা যে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করতে পারি, সার্বিক উন্নয়ন, তার প্রমাণ গত 7 বছরে আমরা রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বড় বড় বেস লোড প্ল্যান্ট, যেটাকে বলে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র করা দরকার, এবং আমরা দেখছেন আমরা 5টা এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র করার প্ল্যান করেছি।
4টা কয়লা ভিত্তিক, একটা পারমাণবিক, এবং এই 4টার স্থান আমাদের উপকূলের কাছাকাছি হতেই হবে, কারণ এই কয়লাটাকে বিদেশ থেকে আমদানি করতে হবে। বাংলাদেশের ভিতরে যে কয়লা আমাদের অ্যাভেলেবল আছে ফুলবাড়িতে এবং জামালগঞ্জ বিভিন্ন জায়গায়, সে কয়লা এতটা ডেপথে, জামালগঞ্জটা তোলা যাবে না কিন্তু ফুলবাড়িটা তোলা যাবে, কিন্তু ওপেন পিট মাইনিং করতে হবে, যেটা আপনারা করবেন না। না, আমরা বলবো না, আমরা বলবো যে এইটার আরো মডার্ন টেকনোলজি সামনে আসছে, সুতরাং আমরা মনে করছি আগামীতে এটার জন্য আমরা ব্যবস্থা করব, হয়তো আরো উন্নত প্রযুক্তি আসবে। ইন দ্য মিন টাইম পৃথিবীতে আরো কম দামে কয়লা অ্যাভেলেবল আছে, ভালো কয়লা, যেটা ইন্দোনেশিয়াতে, অস্ট্রেলিয়াতে অ্যাভেলেবল। সুতরাং এই বিদ্যুৎ কেন্দ্রগুলিকে আমাদেরকে সমুদ্রের কাছাকাছি করতে হবে। এই জন্য আপনারা দেখবেন আমরা যে বিদ্যুৎ কেন্দ্রগুলি কয়লা ভিত্তিক কেন্দ্র, একটা রামপালে, একটা হবে বাঁশখালীতে, মাতারবাড়িতে হবে একটা, আরেকটা হবে আমাদের পায়রা বন্দরের কাছে। অর্থাৎ এই 4টাই উপকূলের কাজ দিয়ে করা হবে। সুতরাং এটা হচ্ছে প্রথমই। 2 নম্বর, এখানে আমরা ভারতের সঙ্গে একটা চুক্তি করেছি, যেখানে আমাদের চুক্তিটা খুবই স্বচ্ছ এবং স্পষ্ট। এখানে অনেক প্রশ্ন এরকম আসছে যে ভারতের সঙ্গে বাংলাদেশি যে কোম্পানি যে চুক্তি করেছে ভারতীয় কোম্পানির সাথে, সেই চুক্তিটা ঠিক বাংলাদেশের জন্য খুব লাভবান হয় নাই। ব্যবসায়ী ফারুক খান ঠিক একই শর্তে চুক্তি করতে রাজি হইতেন কিনা? আমি মনে করি, আমি আবার এখানে একটা, বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন পর্যন্ত গত 7 বছরে এবং এর আগের 5 বছরে, 7 আর 5 12 বছর যে আমরা ছিলাম, এবং তার আগে 3 বছর যখন বঙ্গবন্ধু ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং নেতৃত্বের সরকার বাংলাদেশে প্রায় 15 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল। এর সময় কোনো চুক্তি, বিদেশের সাথে কোনো চুক্তি আমরা করিনি যেখানে বাংলাদেশের ক্ষতি হবে, and I have full confidence। একটি বিষয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে গ্যারান্টার যে আমরা থেকে যাব বিদ্যুৎ কেন্দ্রটি ব্যর্থ হলে গ্যারান্টার হিসেবে, আমার মনে হয় এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি স্পষ্ট করেছেন। আপনি একটা লাইন একটা বলবেন কিনা, এটা অনেকের মনে প্রশ্নটি রয়ে যাচ্ছে যে গ্যারান্টার হলে কি আমাদের উপরে লায়াবিলিটি বেশি হয়ে যাবে? আমি আবার বলি, আমাদের বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ে বিএনপি অনেক প্রশ্ন করেছে আজকে থেকে 7 বছর আগে। আজকে প্রমাণিত হয়েছে বিএনপি যে কথা বলেছে প্রতিটি কথাই অসত্য ছিল। আমরা কি এই ব্যাপারে বিএনপির কথাবার্তার জন্য আরো 7 বছর, এবং আমি একই কথা বলবো যে গ্যারান্টির ব্যাপারে বাংলাদেশের আওয়ামী লীগের সরকার জানে বিদেশের সাথে কিভাবে চুক্তি করতে হয়, এবং বিরতির পর যখন আমরা ফিরে আসবো আপনি এই প্রসঙ্গে কথা বলবেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলনে আপনাদের সাম্প্রতিক আগ্রহ তেল গ্যাস রক্ষা কমিটি, সুন্দরবন রক্ষা কমিটি যে ভালো চোখে দেখছে না এবং তারা প্রত্যাখ্যান করেছে, গতকাল প্রফেসর আলী মোহাম্মদ এবং সুলতানা কামালের বক্তব্যে সেটি একদম স্পষ্ট হয়ে গেছে। সেটিকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কেউ আন্দোলনেও নিতে চায় না। আমরা ফিরছি আজকের বাংলাদেশে কিছুক্ষণ পরে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব জয়নাল ফারুক, আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে প্রফেসর আনু মোহাম্মদ সুলতানা কামালের বক্তব্য স্পষ্ট যে রামপালে বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলনে আপনাদের যে আগ্রহ, সেই আগ্রহকে তারা, আমি তার আগে ফারুক ভাই একটা প্রশ্ন উনি বলেছেন রামপালেই করতে হবে, হাত পা বাঁধা। এক্সিম ব্যাংক ইন্ডিয়ার টাকা দিচ্ছে, একটা হ্যাঁ, সেখানে আমাদের হলো গ্যারান্টার বাংলাদেশ, ক্ষতি হবে কিনা। আমার কথা হলো যে বঙ্গবন্ধুর নামে একটা এয়ারপোর্ট করতে চেয়েছিলেন নদীর ওপারে আড়িয়াল বিলে, সেটা করতে পারেন নাই। সেটা আন্দোলনের কারণে করতে পারেন না, এলাকাবাসী চান না, স্বয়ং ওনাদের নির্বাচিত এমপিও চান নাই। আমার প্রশ্ন হলো বেগম খালেদা জিয়ার যে সংবাদ সম্মেলনে বলেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের বিরুদ্ধে আমরা নই, আমরা চাই বিদ্যুৎ উৎপাদন হোক, কিন্তু জায়গাটা পরিবর্তন কি বাংলাদেশের কোথাও জায়গা নাই? আপনি বলেছেন, উনি বলেছেন যে কয়লা আনার মাত্র খালাস করে ছোট নদী দিয়ে কয়লাগুলো এখানে আনতে পারবে। তাহলে খুলনায় খালাস করে এই ছোট নদী দিয়ে জাহাজ আনার মতো বহু জায়গা আছে, ওই জায়গাটা ঠিক করে, এটাই বলেছে। আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে না। আজকে আহমদ যেটা তেল গ্যাস রক্ষা কমিটি যে বক্তব্যটা উনি দিয়েছেন, আমরা বলেছি যে আপনারা আন্দোলন করলে, আপনারা আন্দোলনে ওনাদেরকে, ওনার সাথে আন্দোলনে যাবো এটা বলি নাই। আমরা বলেছি আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, আপনাকে সাহায্য করতে চাই। এটা উত্তর উনি যেটা বলেছেন, যে দলে বিরোধী দলে থাকুক তখন সমর্থন করে, যখনই সরকারে যায় তখন সমর্থন করে না। ওনারা দেশ তেল গ্যাস রক্ষা কমিটি যদি এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জন্য যা যা করার দরকার তা যদি ওনারা আমাদের থেকে নিতে চান, আমরা দিবার বলেছি। ওনারা নেক আর না নেক তাতে আমাদের কিছু আসে যায় না। লেফটেন্যান্ট ফারুক খান, আমি আরেকটি প্রসঙ্গে আসি যে স্থগিত জিএসপি চালনা হলো, যেটি কিছুটা জনাব ফারুক সাহেব তুলেছিলেন, বাংলাদেশের সন্ত্রাসবাদ জঙ্গিবাদ প্রতিরোধে সহায়তা দিতে বেশি আগ্রহী যুক্তরাষ্ট্র। গতকালও জন কেরির সফরে আমরা দেখেছি বিষয়টি প্রাধান্য পেয়েছিল। তাদের এই আগ্রহের বিপরীতে আপনার সরকার কতটা সাড়া দিচ্ছেন?
আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে 1 মিনিট আমি খালি বলতে চাই যে তেল গ্যাস বন্ধ রক্ষা কমিটি যে বিএনপিকে বা 20 দলীয় জোটকে বিশ্বাস করেনি, আমার এর মাধ্যমে কিন্তু আমি একটু আগে যে কথাটা বলেছিলাম সেই কথাটা পুনরায় প্রমাণিত হলো। আমার ধারণা ওরা বিএনপিকে প্রত্যাহার করেছে, বিএনপিকে আপনারা রাস্তাঘাটে পেলেই যেভাবে মারেন ওদেরও যাতে মার না খেতে হয় সেই জন্য হইতে পারে। আমি জানি তারা এটা করেছে এইজন্য তারা জানে যে বিএনপি তেল গ্যাস রক্ষার ব্যাপারে আরো তাদের রেকর্ড আরো খারাপ। অতীতে নাইকো থেকে শুরু করে প্রতিটি ব্যাপারে বিএনপি বিদ্যুৎ গ্যাস নিয়ে কি করেছে তারা জানে বলে তারা জানে এদের সঙ্গে গেলে রক্ষা হওয়ার কোনো চান্স নেই। যাই হোক, এখন আমরা ফারুক খান মনে রাখেন জোয়ার আসতে ভাটাও হয়, বাংলাদেশ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ পরিস্থিতিতে আগ্রহ সহায়তা দিতে বেশি আগ্রহী যুক্তরাষ্ট্র, আপনারা সারা দিচ্ছেন। আমরা কথাটা খুব স্পষ্ট, বাংলাদেশে যে জঙ্গিবাদ আমরা দেখেছি বিশেষ করে শোলাকিয়াতে এবং গুলশানে এবং পরবর্তী আমাদের যে অপারেশন, এটাকে যদি একটু ভালো করে বিশ্লেষণ করেন আপনারা একটা জিনিস ভালো করে দেখবেন যে পৃথিবীর যত আজকে বৈশ্বিক যে সন্ত্রাসবাদ, এখানে বাংলাদেশ ইজ এ রোল মডেল। অলরেডি আমরা সবথেকে ভালোভাবে এটা মোকাবেলা করেছি, সবথেকে ভালো অপারেশন করেছি। রোল মডেল সেটা কেন বলছেন? মানে ইটস আ ফিগার অফ স্পিচ। ইয়েস, আমি বলছি তো আমরা যখন সন্ত্রাসবাদটা হয়েছে, যেখানে জঙ্গিবাদটা হয়েছে, শোলাকে দুই জায়গাতেই কিন্তু আমাদের অ্যাকশন ওয়াজ দি বেস্ট। আমরা যদি গুলশানে যাই, 6 জন জঙ্গি, শোলাকিয়াতে ভালো ছিল, গুলশানেও বেস্ট বলবেন। আমি বলছি আপনি 6 জন জঙ্গি ছিল 6 জন। জি। আর এখানে আমরা দেখলাম তারা হত্যা করেছে 20 জনকে, আরো 20 জনকে আমরা উদ্ধার করেছি। আমেরিকায় যান, একজন জঙ্গি ফ্লোরিডাতে 50টা ডেড বডি পড়ে আছে। সুতরাং আমি জিনিসটাকে দেখতে খারাপ লাগে। আমি এবং পরবর্তীতে এদের সঙ্গে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে আমরা একে একে ট্র্যাক ডাউন করেছি। সো এইখানেই প্রশ্ন, আমেরিকা চায় যে বাংলাদেশে যদি এই ব্যাপারে আমরা আরো ভালো অবদান রাখতে পারবো, যদি আমেরিকার এক্সপার্টিস। এখন আমরা কিন্তু আমি আবার বলি কি বিষয়ে আলোচনা হবে, আমেরিকা কি দিতে চায় এই কথাটা বার্নিকে আমেরিকান রাষ্ট্রদূত বারবার বলেছে। নেশা দেশায় যখন এসে তিনিও বলেছেন, আমরা কিন্তু স্পষ্ট বলেছি যে দুটো জায়গাতে আমাদের সঙ্গে তাদের সহযোগিতা হতে পারে। এক, ইন্টেলিজেন্স ইনফরমেশন অর্থাৎ গোয়েন্দা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তারা যদি আমাদেরকে বলতে পারে কোনো গোয়েন্দা। আর 2 নম্বর, ইকুইপমেন্ট বা ক্যাপাসিটি বিল্ডিং, যেটাকে ব্রড টার্মসে বলে ক্যাপাসিটি বিল্ডিং, আমাদের ইকুইপমেন্টস, আধুনিক ইকুইপমেন্ট এগুলি সরবরাহ ক্ষেত্রে। এর বাইরে অন্য কোনো ধরনের সুযোগ সুবিধা আমাদের প্রয়োজনে, বরং আমি মনে করি আমাদের কাছে time has come, we can really exchange good information with America. সন্ত্রাস দমনে আমেরিকান জন ক্যারি সাহেব যে বাংলাদেশের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন, সেটা আমরাও চাই। আমাদের প্রযুক্তির দিক দিয়ে আধুনিকরণ করানোর জন্য সন্ত্রাস দমন, জঙ্গি দমনের সব, এই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন যে সন্ত্রাস দমনে একটা ঐক্য হওয়ার দরকার জাতিকে। সে ঐক্যটা আমরা করতে যাই, বলতে যা গালি ফারুকবাদ থেকে শুনেছি। আপনি যখন ঐক্যের কথা বলছিলেন, ইন দ্য মিন টাইম হচ্ছে আপনি দেখলেন কালকে জন কেরি ঘুরে গেলেন, ইংল্যান্ড ক্রিকেট দল আসছে, জঙ্গিবাদ নিয়ে যে শঙ্কার সংশয়ে আপনারা ছিলেন যে ঐক্য না হলে সেটি অনেক বাড়বে, সেটি কিছুটা কমে আসলো কিনা? ঐক্য ছাড়াই কমে আসলো কিনা আমরা চাই কমে যাক। আমরা কি সন্ত্রাসের পক্ষে? আমরা কি জঙ্গির পক্ষে? আমরা চাই যে একটা জাতীয় ঐক্য করলে এটা নির্মূল করার জন্য সকলের সহযোগিতায় সরকার কামনা করা উচিত। আজকে বিএনপি বলুক না যে তারা আগামীতে আর কখনো অগ্নি সন্ত্রাস করবে না, তারপরে দেখবেন বাংলাদেশে অতীতে আপনাদের কথা স্মরণ করে এটা বলেন, এই যে বাংলাদেশে সরকারি কর্মকর্তাকে উল্লঙ্ঘন করে রাস্তা দাঁড় করে রেখেছেন, পেট্রোল বোম মানে মানুষ পড়েছেন, এগুলো আপনাদের ইতিহাস আছে। কথাটা হচ্ছে খুব স্পষ্ট, সেটা হচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদের মদতদাতা কারা সেটা আমরা জানি, এবং ভগ্নিপতি কার, সে ভগ্নিপতি দিয়ে তার আপনার ক্যাবিনেট মিনিস্টার ছিল এবং যেখানে যাদেরকে ধরা পড়েছে, এদের মধ্যে যাদেরকে ইন্টারোগেট করা গেছে, যাদের জীবিত আমরা ধরতে পেরেছি, তাদের প্রত্যেকেই তাদের বক্তব্যে স্পষ্ট বলেছে যে অতীতে তারা এই 20 দলীয় জোটের কোনো না কোনো দলের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন হিসেবে কাজ করে। সুতরাং আমরা যাই বলি, কিন্তু ফারুক ভাই এটা খুব করে বলা যায় কিনা, আমরা তো দেখেছি আমাদের সন্তানরাই আপনাদের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, এমন সন্তানরাই আসলে জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট হচ্ছেন। সেক্রেটারি ছিলেন সর্বোচ্চ পর্যায়ে, তার ছেলে আসছেন, আমি ব্লেম গেম
বাবুল সাহেবের ছেলে গুলশানে সে নিহত হয়েছে। বাবুল তারপরের ঘটনা খুব স্পষ্ট বলেছে যে আজকে থেকে 1 বছর আগে আমার ছেলে বাসা থেকে হারিয়ে গেছে, এবং তিনি যে পুলিশে নিজে এফআইআর করেছেন যে আমার ছেলে হারিয়ে গেছে। সুতরাং ইউ ক্যান নট এখানে এই চালাকি করে ব্লেম আওয়ামী লীগের ব্লেম গেমের দরকার নাই। সন্ত্রাস দমনের যে ঐক্যের ডাক দিয়েছেন ফারুক সাহেব, সে ঐক্যতে থাকলে আমরা খুশি। জামাত ছাড়া যে কোনো কিছু হলে ঐক্যে থাকবে আওয়ামী লীগ। জামাতকে নেবে না গ্যারান্টি দেয়। জননেত্রী শেখ হাসিনার ডাকে ইতিমধ্যে ঐক্য হয়েছে। না, জামাতকে নেবে না সে গ্যারান্টি দিয়েছেন। জেনারেল কার্নেল ফারুক খান, এই ছিল আজকে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।